আচ্ছা ভাবুন তো, একটা বিশাল উর্বর বদ্বীপ শত শত বছর ধরে কত সাম্রাজ্য এলো আর গেল। সবাইকে আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত জানাচ্ছি। আজ আমরা একেবারে গভীরে গিয়ে দেখব ঠিক কিভাবে একটা প্রাচীন ধন সম্পদে ভরপুর অঞ্চল ইতিহাসের নানা চড়াই উতরাই পেরিয়ে রূপান্তরিত হয়ে আজকের এই স্পন্দনশীল আর অদম্য আধুনিক বাংলাদেশে পরিণত হল। আমাদের আলোচনার শুরুতেই একটা বিশাল প্রশ্ন সামনে চলে আসে। কিভাবে একটা প্রাচীন বদ্বীপ শত শত বছরের সাম্রাজ্য, মর্মান্তিক দেশভাগ আর ভয়াবহ যুদ্ধের ধাক্কা সামলে আজকের অন্যতম দ্রুত বর্ধনশীল এবং একই সাথে রাজনৈতিকভাবে চরম উত্তাল একটা রাষ্ট্রে পরিণত হল। একদিকে অবিশ্বাস্য ঐতিহাসিক প্রাচুর্য আর অন্যদিকে গভীর রাজনৈতিক সংঘাত, এই দুটোর এমন একটা সংমিশ্রণ যা সত্যি বলতে রীতিমতো অবাক করার মতো। তো চলুন এই রহস্যের জট খোলা যাক। একেবারে গোড়ার দিকের ইতিহাসে পাতা উল্টালে আমরা দেখতে পাই এই অঞ্চলটা যেন বিভিন্ন সাম্রাজ্যের একটা মিলনমেলা ছিল। ৩০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে মৌর্য সাম্রাজ্যের পূর্ব সীমান্ত ছিল এটা। এরপর ৭৫০ খ্রিস্টাব্দের দিকে বৌদ্ধ পাল সাম্রাজ্যের উত্থান ঘটে। তারপর আসে হিন্দু সেন রাজবংশ। আর ক্ষমতার এই দীর্ঘ পালাবদলের পথ ধরেই ১২০৪ খ্রিস্টাব্দে বখতিয়ার খলজির হাত ধরে এই অঞ্চলে ইসলামের আগমন ঘটে। মানে একেবারে শুরু থেকেই এখানকার শেকড় কতটা বৈচিত্র্যময় সেটা কিন্তু বেশ স্পষ্ট। এরপর যদি আমরা ১৩৪২ সালের দিকে একটু নজর দিই, তখন একটা দারুণ ব্যাপার ঘটে। অভাবনীয় এক অর্থনৈতিক আর সাংস্কৃতিক উৎকর্ষের সাক্ষী হয় এই ভূখণ্ড। স্বাধীন শাসন প্রতিষ্ঠার পাশাপাশি ওই সময়ে প্রথমবারের মতো একটা স্বতন্ত্র বাংলা পরিচয় গড়ে ওঠে, যা পুরো অঞ্চলটাকে এক সুতোয় গেঁথে ফেলে। জানলে অবাক হবেন, সে সময়কার ইউরোপীয় বণিকরা এই অঞ্চলটাকে বাণিজ্যের জন্য বিশ্বের সবচেয়ে ধনী দেশ বলে ডাকত। আর এর রেশ ধরে পরবর্তীতে এটা বিশাল মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ধনী প্রদেশে পরিণত হয়েছিল। এখন একটা স্বাভাবিক প্রশ্ন জাগতে পারে, এই অঞ্চলটা আসলে এত ধনী হলো কিভাবে? এর পেছনের জাদুকরী কারণটা ছিল এখানকার বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন সব রপ্তানি পণ্য। এখানকার তৈরি উচ্চ মানের মসলিন আর রেশম কাপড়ের কদর তখন পুরো বিশ্বজুড়েই ছিল। আর চালের কথা যদি বলি, উৎপাদন এতই বেশি ছিল যে তা সুদূর ইন্দোনেশিয়া পর্যন্ত রপ্তানি হতো। এর সাথে এখানকার জাহাজ নির্মাণ শিল্প যোগ হয়ে এই পুরো অঞ্চলটাকে একটা আন্তর্জাতিক অর্থনৈতিক হাব বা কেন্দ্রে পরিণত করেছিল। কিন্তু এত এত সম্পদ, এত প্রাচুর্য, এগুলোর নিয়ন্ত্রণ আসলে কাদের হাতে ছিল? এই বিষয়টা বুঝতে হলে আমাদের জমিদার প্রথা সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। মুঘল এবং পরে ব্রিটিশ আমলে এই জমিদাররা ছিলেন মূলত স্বায়ত্তশাসিত এবং ধর্মনিরপেক্ষ ভূস্বামী অভিজাত একটা শ্রেণী। গ্রামাঞ্চলে পুরো নিয়ন্ত্রণ বজায় রাখা থেকে শুরু করে কর আদায় করা সবই তাদের হাতে ছিল। শত শত বছর ধরে এই অঞ্চলের ক্ষমতার পালাবদল আর কৃষকদের টিকে থাকার সংগ্রাম বুঝতে গেলে এই জমিদারদের ভূমিকাটা বোঝা একেবারেই অপরিহার্য। এরপর ইতিহাসের মোড় পুরোপুরি ঘুরে যায় ১৭৫৭ সালের পলাশির যুদ্ধের মাধ্যমে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয়। ১৭৯৩ সালে তারা চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে, যা এখানকার অর্থনীতি আর পুরো কৃষি ব্যবস্থাকে যেন একেবারে ওলটপালট করে দেয়। আর এই ব্রিটিশ ঔপনিবেশিক আমলই শেষ পর্যন্ত ১৯০৫ এবং ১৯৪৭ সালের বঙ্গভঙ্গের মাধ্যমে এই অঞ্চলের ভবিষ্যৎ সীমানা আর মানচিত্র নির্ধারণের বীজ বপন করেছিল। ১৯৪৭ সালের সেই ঐতিহাসিক দেশভাগের সময় যদি দেখি, দুটো অঞ্চলের ভেতরের পার্থক্যগুলো তখন বেশ প্রকট হয়ে ওঠে। পশ্চিমবঙ্গ, যেখানে মূলত হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি ছিল, তা ভারতের অংশ হয়ে যায়। আর অন্যদিকে পূর্ববঙ্গ, যা ছিল মূলত মুসলিম অধ্যুষিত এবং কৃষিভিত্তিক একটা অঞ্চল, সেটি পূর্ব পাকিস্তান হিসাবে পাকিস্তানের মানচিত্রে যুক্ত হয়। কিভাবে ধর্ম আর আর্থসামাজিক অবস্থান একটা বড় রাজনৈতিক বিভাজনের মূল ভিত্তি হয়ে দাঁড়াতে পারে, এটা তারই একটা পরিষ্কার আর বাস্তব উদাহরণ। তবে নতুন রাষ্ট্র পাকিস্তানের মানচিত্রে যুক্ত হলেও পূর্ব পাকিস্তানের মানুষের সংগ্রাম কিন্তু থামল না, বরং শুরু হল নতুন এক বৈষম্যের অধ্যায়। দেখা গেল রাজস্ব আর উন্নয়নের প্রায় সিংহভাগই চলে যাচ্ছে পশ্চিম পাকিস্তানে। সামরিক আর বেসামরিক বড় বড় পদে পাঞ্জাবিদের আধিপত্য ছিল একেবারে একচেটিয়া। আর এদিকে ব্রিটিশ আমল থেকেই বাঙালিদের গায়ে নন মার্শাল বা অসামরিক জাতির যে তকমা লাগিয়ে দেওয়া হয়েছিল, সেটাই বহাল রইল। এর ওপর আবার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে চাপিয়ে দেওয়ার ঘোষণা এলো।
এই চরম অর্থনৈতিক আর রাজনৈতিক বৈষম্য খুব দ্রুতই পূর্ব পাকিস্তানকে কেন্দ্র থেকে বিচ্ছিন্ন করে তুলতে শুরু করে। আর এই সীমাহীন বৈষম্যের সবচেয়ে বড় বিস্ফোরণটা ঘটে যখন ভাষার অধিকারের উপর আঘাত আসে। ১৯৪৮ সালে সরকার যখন উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়, ক্ষোভের আগুন জ্বলে ওঠে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা অমান্য করে ছাত্ররা রাজপথে নেমে আসে, আর পুলিশের গুলিতে ঝরে যায় তরতাজা প্রাণ। এই প্রবল প্রতিরোধের মুখে দীর্ঘ সংগ্রাম শেষে ১৯৫৬ সালে কেন্দ্রীয় সরকার বাংলাকে সরকারি মর্যাদা দিতে বাধ্য হয়। বাঙালি জাতীয়তাবাদের উত্থানে এটা যে কত বড় একটা টার্নিং পয়েন্ট বা মাইলফলক ছিল তা নিশ্চয়ই আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। বছরের পর বছর ধরে জমা হওয়া এই বঞ্চনা আর ক্ষোভ থেকেই জন্ম নেয় আরও বড়, আরও সুনির্দিষ্ট দাবি। ১৯৬৬ সালে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান একটা যুগান্তকারী পরিকল্পনা তুলে ধরেন, সেই ঐতিহাসিক ৬ দফা। পূর্ব পাকিস্তানের জন্য পুরোপুরি স্বায়ত্তশাসন এবং বিশেষ করে অর্থনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটা জোরালো দাবি ছিল এটি। আর সত্যি বলতে এই পদক্ষেপটাই ছিল সেই চূড়ান্ত মোড় যা পশ্চিম পাকিস্তানের সাথে উত্তেজনাকে একেবারে খাদের কিনারায় নিয়ে দাঁড় করিয়েছিল। সেই উত্তেজনার চূড়ান্ত বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই ১৯৭১ সালের ৭ই মার্চে। তৎকালীন রেসকোর্স ময়দানে দেওয়া সেই অবিস্মরণীয় ঘোষণা, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই একটা মাত্র বাক্য, এই আবেগঘন ভাষণটা ১৯৭১-এর চূড়ান্ত সংঘাতের ঠিক আগে আগে পুরো জাতিকে যেন এক সুতোয় বেঁধে ফেলেছিল, তাদের উজ্জীবিত করেছিল অভাবনীয় এক শক্তিতে। স্বাধীনতার স্পৃহা তখন আক্ষরিক অর্থে প্রতিটি মানুষের ভেতরে দাবানলের মতো জ্বলছিল। একটু থামি এখানে, এই বিশাল সংখ্যাটার দিকে একবার তাকালে বুকটা কেঁপে ওঠে। ১ কোটি! এটা স্রেফ খাতায় লেখা কোনো পরিসংখ্যান নয়, টানা ৯ মাস ধরে চলা এক ভয়াবহ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সময় কেবল নিজের আর পরিবারের প্রাণটুকু বাঁচাতে যে মানুষগুলো সবকিছু ফেলে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল, এটা সেই ১ কোটি মানুষের মর্মান্তিক গল্প। এই একটা সংখ্যাই বলে দেয় সে সময়কার মানবিক বিপর্যয়ের মাত্রা ঠিক কতটা গভীর ছিল। এত রক্তপাত, এত অসীম ত্যাগের পর অবশেষে জন্ম নিল নতুন এক প্রজাতন্ত্র। ১৯৭১ সালের ২৬শে মার্চ আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণার পর মুজিবনগরে গঠিত হল অস্থায়ী সরকার। এরপর ডিসেম্বরের দিকে ভারতীয় মিত্রবাহিনীর সরাসরি হস্তক্ষেপে যুদ্ধের গতিপথ পুরোপুরি পাল্টে যায়। আর ১৬ই ডিসেম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতিহাসের অন্যতম বৃহত্তম সামরিক আত্মসমর্পণের মধ্য দিয়ে পতন ঘটে পাকিস্তানি বাহিনীর। পৃথিবীর মানচিত্রে সগৌরবে জায়গা করে নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তবে স্বাধীনতার আনন্দের রেশ কাটতে না কাটতেই শুরু হল আরেক তীব্র রাজনৈতিক অস্থিরতার অধ্যায়। শুরুর দিকের সেই সমাজতান্ত্রিক ধাঁচের রাজনীতি খুব দ্রুতই রূপ নিল সামরিক অভ্যুত্থান আর রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায়। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান নিহত হলেন, দেশে শুরু হল সামরিক শাসন। এরপর ১৯৭৭ সালে ক্ষমতার কেন্দ্রে এলেন জিয়াউর রহমান, যিনি নিজেও ১৯৮১ সালে নিহত হন। পরবর্তীতে ১৯৮৩ সালে হুসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতির দায়িত্ব নেন। মানে ক্ষমতার এই পালাবদলগুলো ছিল এতটাই দ্রুত আর নাটকীয়, যার সদ্য স্বাধীন একটা দেশকে বারবার এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছিল। এরপর ৯০-এর দশকে এসে এক প্রবল গণ অভ্যুত্থানের হাত ধরে দেশে আবার ফিরে আসে সংসদীয় গণতন্ত্র, আর সেই সাথেই সূচনা হয় নতুন এক রাজনৈতিক দৃশ্যপটের। একদিকে শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, আর অন্যদিকে জিয়াউর রহমানের বিধবা পত্নী খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। এই দুই দলের মধ্যে শুরু হয় এক তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, রাজনৈতিক বিশেষজ্ঞদের ভাষায় যা অনেক সময় ব্যাটল অফ দ্য বেগমস নামে পরিচিতি পেয়েছে। এই দ্বিমুখী লড়াই পরবর্তী কয়েক দশক ধরে দেশের রাজনীতির গতিপথ নির্ধারণ করে দিয়েছে। এবার যদি আধুনিক বাংলাদেশের দিকে একটু লক্ষ্য করি, তাহলে একটা অদ্ভুত বৈপরীত্য চোখে পড়বে। একদিকে বিশ্বমানের পোশাক শিল্প, প্রবাসীদের পাঠানোর রেমিটেন্স আর চোখ ধাঁধানো সব মেগা কাঠামোগত উন্নয়নের ওপর ভর করে দেশটি বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে নিজের নাম লিখিয়েছে। কিন্তু অন্যদিকে মুদ্রার উল্টো পিঠে রয়েছে ধারাবাহিক রাজনৈতিক অস্থিতিশীলতা আর মানবাধিকার নিয়ে নানামুখী সমালোচনা।
এর ওপর আবার ২০১৭ সাল থেকে মিয়ানমার থেকে আসা লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী এই দেশের অর্থনীতি আর সামাজিক কাঠামোর ওপর এক অভাবনীয় চাপ তৈরি করে রেখেছে। এরপর আসে ২০২৪ সাল, যে বছরটা দেশের ইতিহাসকে আক্ষরিক অর্থেই আরেকবার প্রবলভাবে নাড়িয়ে দেয়। জুনে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে শুরু হওয়া সাধারণ একটা ছাত্রবিক্ষোভ আগস্টের শুরুতে এসে চরম সহিংস রূপ নেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ৫ই আগস্ট টানা কয়েক মেয়াদ ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন। এরপর সেনাবাহিনী পুরো ঘটনার সুষ্ঠু তদন্তের প্রতিশ্রুতি দেয় এবং দ্রুতই ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় একটি অন্তর্বর্তীকালীন সরকার। আর এই যুগান্তরকারী ঘটনা প্রবাহই আমাদের নিয়ে আসে একেবারে সাম্প্রতিক ইতিহাসে। ড. ইউনূসের নেতৃত্বাধীন সেই অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয় অর্জন করে, আর এর মধ্য দিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। বাংলাদেশের এই দীর্ঘ, জটিল আর ঘটনাবহুল রাজনৈতিক ইতিহাসের খাতায় এটি হলো একেবারে সর্বশেষ যুক্ত হওয়া একটা বড় মাইলফলক। আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে বাংলাদেশ তার একেবারে নতুন একটা রাজনৈতিক প্রেক্ষাপটে পথ চলা শুরু করেছে, এই জাতির সেই চিরচেনা গভীর স্থিতিস্থাপকতা কি শেষ পর্যন্ত সেই কাঙ্ক্ষিত স্থিতিশীল গণতন্ত্রের দেখা পাবে, যে গণতন্ত্রের জন্য এই দেশের মানুষ অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে সংগ্রাম করে আসছে? এত লড়াই, এত রক্তপাত আর এত রাজনৈতিক টানাপোড়েনের পরও যে জাতি বারবার ছাই থেকে ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়িয়েছে, তাদের ভবিষ্যৎ ঠিক কোন দিকে বাঁক নেবে, এটা আসলেই ভাবার মতো একটা বিষয়। আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। আশা করি ইতিহাসের এই দীর্ঘ যাত্রাটা সবার জন্য নতুন করে অনেক কিছু ভাবার খোরাক যোগাবে।